হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্ন। আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 10 নম্বর ভিডিও এবং আজকের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো সবই নেওয়া হয়েছে 2020 সালের জানুয়ারির 4 তারিখে যে এক্সাম হয়েছিল সেখান থেকে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, যে বর্তমানে সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? বর্তমানে সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা বা কয়টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে 22টি ভাষা, অপশন সি রাইট অ্যান্সার। দেখো, প্রথমত ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল কিসের সাথে সম্পর্কিত? ভাষার সাথে সম্পর্কিত। সংবিধান যখন চালু, অর্থাৎ মূল সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টি ভাষাকে মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরে 1967তে 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয়। এরপরে 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও 3টি ভাষাকে অষ্টম তফসিলে অ্যাড করা হয়। সেগুলো হলো কোঙ্কনি, মণিপুরি ও নেপালি। এবং 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি, মৈথিলি, বোড়ো এবং ডোগরি এই ভাষাগুলোকে অষ্টম তফসিলে অ্যাড করা হয়। বর্তমানে অষ্টম তফসিলে ভাষার সংখ্যা তাহলে কত হলো? 22। মূল সংবিধানে ছিল 14টি। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল এপ্রিল 1935। 1935 সালের এপ্রিলে আরবিআই প্রতিষ্ঠিত হয়। এবং যদি বলা হয় আরবিআই কোন কমিটি বা কোন কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে হবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। আরবিআই যখন প্রতিষ্ঠিত হয় তখন তার যে হেডকোয়ার্টার সেটা ছিল কলকাতা। পরে 1937 সালে এর হেডকোয়ার্টার অর্থাৎ কলকাতা থেকে স্থানান্তরিত করা হয় মুম্বাইয়ে। কত সালে সেটা? 1937 সালে। আরবিআই স্থাপিত হয়েছিল 1935 সালে, কিন্তু আরবিআইয়ের যে জাতীয়করণ, ন্যাশনালাইজেশন অর্থাৎ জাতীয়করণ, সেটা হয়েছিল 1949 সালে। আরবিআইয়ের যে প্রথম গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ। যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর, সেক্ষেত্রে হবে সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে আছেন? সেক্ষেত্রে হবে শক্তিকান্ত দাস। তিনি কততম? 25তম। এবং আর একটা প্রশ্ন হয় যে আরবিআই এর গভর্নর নোটবন্দির সময় আরবিআইয়ের গভর্নর কে ছিলেন? সেটা ছিলেন উর্জিত প্যাটেল ছিলেন নোটবন্দির সময় আরবিআইয়ের গভর্নর। নেক্সট, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? এটা পাওয়া যায় মিথানোইক অ্যাসিড, যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। এর সংকেত হলো, অর্থাৎ মিথানোইক অ্যাসিডের সংকেত হলো HCOOH, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। ওকে, অপশন ডি রাইট অ্যান্সার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত ছিল 943। অপশন বি রাইট অ্যান্সার। লিঙ্গানুপাত বলতে বোঝায় যে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা সেটাই হলো লিঙ্গানুপাত। অর্থাৎ 2011 সালের জনগণনায় 1000 জন পুরুষে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা ছিল 943। লিঙ্গানুপাত সব থেকে বেশি ছিল কেরালা রাজ্যে আর সব থেকে কম হরিয়ানা 2011 সালের জনগণনা অনুসারে। ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা আকবর নিচের কোনটির জয়ের প্রতীক হিসাবে নির্মাণ করেছিলেন? প্রথমত গুজরাট সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। তো তিনি নিচের কোনটির জয়ের প্রতীক হিসাবে নির্মাণ করেছিলেন? এটা করেছিলেন গুজরাট জয়ের প্রতীক হিসাবে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে। ইন্ডিয়া আফটার গান্ধী বইটির রচয়িতাকে? এই বইটির রচয়িতা হলেন রামচন্দ্র গুহ এই বইটি লিখেছেন। ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়?
এটা প্রতিষ্ঠিত হয়েছিল সুরাটে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। নিউটনের গতির প্রথম সূত্রের অপর নাম কি? নিউটনের যে 3টে গতির সূত্র আছে, তো সেই নিউটনের প্রথম যে গতিসূত্র তার অপর নাম কি? দেখো, প্রথম গতিসূত্রের অপর নাম হলো জড়তার সূত্র বা জড়তার নিয়ম। অপশন সি রাইট আনসার, জড়তার সূত্র বা জড়তার নিয়ম। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা বলা হয় ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। অরুণ কৃষ্ণনকে নীল বিপ্লবের জনক বলা হয়। নীল বিপ্লব মৎস্য চাষের সাথে সম্পর্কিত। এম.এস. স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। বিশ্বে যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় বিশ্বে, সেক্ষেত্রে হবে নরম্যান বোরলগকে। নরম্যান বোরলগকে বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনক। দেখো, শ্বেত বিপ্লব 1970 সালে ভারতের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন আন্দোলনগুলির মধ্যে একটি, অর্থাৎ দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত এই শ্বেত বিপ্লব, যার জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে। হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণন নীল বিপ্লবের জনক বলা হয়। এবং নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সেক্ষেত্রে হবে মৎস্য চাষের সাথে সম্পর্কিত। দিল্লি জামে মসজিদ নির্মাণ কাজ শেষ হয় কোন সালে? দিল্লির যে জামে মসজিদ, সেটা নির্মাণ কাজ শেষ হয় কত সালে? এটা শেষ হয়েছিল 1656 সালে। 1656, অপশন সি রাইট আনসার। এটা নির্মাণ কে করেছিলেন? শাহজাহান করেছিলেন এর নির্মাণ। কোন সালে সংসদে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন পাস হয়? কোন সালে সংসদে বিনামূল্যে ও যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন সেটা পাস হয়? এটা সংসদে পাস হয়েছিল 2009 সালে। 2009 সালে এটা পাস হয়। এটা কার্যকরী হয় কত সালে? 1 এপ্রিল 2010 থেকে এটি কার্যকর করা হয়। এই আইনটি ভারতীয় সংবিধানের 21A ধারার অধীনে ভারতে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার গুরুত্বের রূপরেখা বর্ণনা করে। কত থেকে কত বছরের শিশুদের জন্য বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষার গুরুত্ব প্রদান করে? এটা 6 থেকে 14 বছর। 6 থেকে 14 বছর, যেটা সংবিধানের কত নম্বর ধারার অধীনে আছে? 21A ধারার অধীনে। কে 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? যেটা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ওকে, তো এটা প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে সৈয়দ আহমেদ খান। কত সালে প্রতিষ্ঠা করেন? 1875 সালে। এবং কত সালে এটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? সেক্ষেত্রে হবে 1920। 1920 সালে এটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কতজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করেন? অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কতজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করেন? এটা করেন 2 জনকে, অপশন ডি রাইট আনসার। রাষ্ট্রপতি লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের 2 জনকে মনোনীত করতে পারতেন। এখন আর কিন্তু সেটা হয় না। 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই মনোনয়ন বাতিল করা হয়। অর্থাৎ রাষ্ট্রপতি যে 2 জনকে মনোনয়ন করতে পারতেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে, সেটা বাতিল করা হয় কত সালে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে বর্তমানে কিন্তু আর করতে পারেন না, মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতি। নিচের কোনটি একটা নোবেল গ্যাস? দেখো, এখানকার মধ্যে যেটা নোবেল গ্যাস সেটা হলো আর্গন হলো নোবেল গ্যাস। নোবেল গ্যাস কতগুলো আছে? 6টি নোবেল গ্যাস আছে, তার মধ্যে আর্গন একটা। এছাড়া আর কি নোবেল গ্যাস? যেমন হিলিয়াম, নিয়ন, জেনন, রেডন এবং ক্রিপ্টন। আর্গন এবং ক্রিপ্টন। ওকে, এই 6টি হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থান করে? সেক্ষেত্রে হবে 18তম গ্রুপে অবস্থান করে। 18তম গ্রুপে অবস্থান করে নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীর। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর।
কোন সালে সরকারি ভাষা আইনের ধারা 3-এর মাধ্যমে ইউনিয়নের দপ্তরের কাজে ইংরেজি ভাষার ব্যবহার লাগু করা হয়? এটা করা হয়েছে 1965 অপশন ডি রাইট অ্যান্সার। 1965-তে করা হয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট, রমাবাঈ সরস্বতী বিখ্যাত সমাজ সংস্কারক এবং যিনি নারী শিক্ষার জন্য কাজ করেছেন, তিনি কোন ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন? তিনি কোন ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন? তিনি সংস্কৃত ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন, অপশন সি রাইট অ্যান্সার, সংস্কৃত। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম যে বিন্দু সেটা কোনটি? দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট সব থেকে দক্ষিণতম বিন্দু। এবং এটা কোথায় অবস্থিত ইন্দিরা পয়েন্ট? সেক্ষেত্রে হবে গ্রেট নিকোবর দ্বীপ। গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত ইন্দিরা পয়েন্ট। আর যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারী। ভারতে প্রজেক্ট টাইগার কোন সালে চালু হয়? ভারতে প্রজেক্ট টাইগার কোন সালে চালু হয়? এটা চালু হয়েছিল 1973 সালে প্রজেক্ট টাইগার চালু হয়। গান্ধী স্মৃতি ও দর্শন সমিতি GSDS কবে গঠিত হয়? এটা গঠিত হয়েছিল সেপ্টেম্বর 1984। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোন শহরের মধ্যে চলে? যে বন্দে ভারত এক্সপ্রেস, তো প্রথম যে বন্দে ভারত এক্সপ্রেস সেটা চলেছিল কিন্তু নতুন দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলেছিল প্রথম যে বন্দে ভারত এক্সপ্রেস। এখানে বলেছে দ্বিতীয় যে বন্দে ভারত এক্সপ্রেসটা চালু হয়েছিল, সেই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি কোন দুটি শহরের মধ্যে চলেছিল? এটা চলেছিল নতুন দিল্লি থেকে কাটরা। এখানে চলেছিল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসটি। টেলিকম সেক্টরে ISP এর পূর্ণরূপ কি? টেলিকম সেক্টরে ISP এর পূর্ণরূপ কি? এর ফুল ফর্ম হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশন সি রাইট অ্যান্সার। ভারতের আভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযানযোগ্য আভ্যন্তরীণ জলপথের মোট দৈর্ঘ্য প্রায় কত? ভারতের যে নৌযানযোগ্য আভ্যন্তরীণ জলপথের মোট দৈর্ঘ্য প্রায় 14,500 কিমি। 14,500 কিমি, অপশন ডি রাইট অ্যান্সার। আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী টিস্যু কোনটি? আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী টিস্যু কোনটি? এটা হলো অ্যাডিপোজ টিস্যু চর্বি সঞ্চয়কারী টিস্যু। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চলে? ভারতে প্রথম যে যাত্রীবাহী ট্রেন সেটা কবে চলে? এটা চলেছিল 1853, অপশন এ রাইট অ্যান্সার। 1853 কোথা থেকে কোথায় চলেছিল? বোম্বে টু থানের মধ্যে চলেছিল। নেক্সট, কোন সালে বিধবা পুনর্বিবাহের অনুমতি প্রদানকারী আইন অর্থাৎ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? কোন সালে বিধবা পুনর্বিবাহের অনুমতি প্রদানকারী আইন পাস হয়? এটা পাস হয়েছিল 1856 সালে, অপশন এ রাইট অ্যান্সার। 1856। GSAT 31 এটা কি? GSAT 31 এটা কি? এটা হলো টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, অপশন সি রাইট অ্যান্সার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদকাল কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের যে মেয়াদকাল সেটা হলো 2 বছর, অপশন সি রাইট অ্যান্সার, 2 বছর। ট্যাক্সোল কোন গাছ থেকে পাওয়া যায়? ট্যাক্সোল কোন গাছ থেকে পাওয়া যায়? এটা হলো ইউ গাছ থেকে পাওয়া যায়, অপশন ডি রাইট অ্যান্সার। ইউ গাছ থেকে পাওয়া যায় ট্যাক্সোল, অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল আরআরবি এনটিপিসির বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত ওকে, বাই।